আচ্ছা, চলো আজকে আমরা একটু চলে আসলাম তোমাদেরকে আরেকটা পার্ট বোঝানোর জন্য, যেটা হচ্ছে ইলাস্টিসিটি বা বাংলা হচ্ছে স্থিতিস্থাপকতা। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। আশা করি সবারই কম বেশি স্থিতিস্থাপকতা সম্বন্ধে আইডিয়া আছে। আমি একটু বড় করে দেবো পরবার থেকে লেখাটা। কি এই স্থিতিস্থাপকতা ব্যাপারটা কি এটা যদি বলি, সেটা হচ্ছে যে দেখ, আমি একটা অন্য জিনিস দিয়ে শুরু করি। দেখবি, ধর আমি যেহেতু নিজের টিচিং প্রফেশনের সাথে যুক্ত, তাই টিচিং প্রফেশন দিয়ে একটু বলি। এরকম ব্যাপারটা এক্সাম্পল এরকম যে ধর তোদের আমি একের পর এক পরীক্ষা নিচ্ছি, যে পরীক্ষার খাতাগুলো এখনো দেখা হয়নি। এই উইকে দেখি, আরে একটা জায়গায় করা আছে, শুধু দেখতে হবে। ওই মানে ইয়েটা হচ্ছে নাকি যত তাড়াতাড়ি আমি পারবো দিয়ে দেবো, মানে খাতা দেওয়াটাও আমার কাছে খুব দরকারি বলে মনে হয়। যে আমি তো আমার আলোচনায় ব্যাক করি, সেটা হচ্ছে যে ধর আমি তোদের পরপর বেশ কিছু পরীক্ষা নিয়ে যাচ্ছি। প্রথম পরীক্ষায় কোনো একজন ধর একটু খারাপ রেজাল্ট করলি, আমি ওকে ওয়ার্নিং দিলাম। সেকেন্ড পরীক্ষা আবার সেই খারাপ রেজাল্ট করলি, আমি আবার ওয়ার্নিং দিলাম। থার্ড পরীক্ষায় যদি আবার খারাপ রেজাল্ট করিস, তাহলে অবশ্যই আমি কিন্তু এবার একটু কড়া পদক্ষেপ নেব। মানে সাপোজ বাড়িতে ফোন করবো বা বলবো আর পড়তে আসতে হবে না, এরকম কিছু একটা এফেক্ট। মানে কি দেখ, ব্যাপারটা যেরকম যে আমার একটা সহ্য করার ক্ষমতা ছিল। তোরা মানে কোন একটা স্টুডেন্ট সে ফাঁকি দিচ্ছে, আমি বলছি ফাঁকি দিস না সাপোজ, কিন্তু তার ফাঁকি দেওয়ার পরিমাণটা সাপোজ বেড়ে যাচ্ছে। এই অর্থে তখন আমাকে তো একটু বলতে হবে। দেখ, এটা কোনো স্যারের ক্ষেত্রে হয়তো একটা পরীক্ষার পরেই সে বকাবকি করে, কোনো স্যারের ক্ষেত্রে দেখবি দুটো পরীক্ষার পরে বকাবকি করে, বা কোনো স্যারের ক্ষেত্রে তিনটা পরীক্ষার পরে বকাবকি করে। সো এক একজনের সীমাটা এক এক রকম। মানে কোন বলতে পারি যে কোন লেভেল থেকে স্যার বকাবকি করবে, সেটা কিন্তু স্যার টু স্যার ভ্যারি করে। এটা যে কোনো পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। কি ব্যাপারটা একটু বলি, কোনো একটা বস্তু, মানে আরো ভালো করে বলতে কোনো একটা ম্যাটেরিয়াল, ধর সেটা লোহা হতে পারে, বা সেটা তামা হতে পারে, বা অন্য কিছু হতে পারে। ধর তামার তার বা লোহার তার, যা ইচ্ছা। এবার সেই বস্তুটার উপর কোনো না কোনো রকম পরিবর্তন করছিস বা পরিবর্তন করার চেষ্টা করছিস। তাহলে পরিবর্তন করছিস বা পরিবর্তন করার চেষ্টা করছিস, এই ব্যাপারটাকে বস্তুটা ওভারকাম করার চেষ্টা করবে। মানে ধর একটা এখান থেকে তার ঝুলে আছে, ধর এই তারটা দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এবার আমি এর উপর একটা বল প্রয়োগ করছি কিভাবে না, একে আমি ধরে টানছি, একটা এফ মানের বল আমি প্রয়োগ করছি। এবং এই এফ মানের বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্যটা বাড়বে। তো ধর এর দৈর্ঘ্যটা আরো খানিকটা বাড়লো, দেখবি তুই টানছিস একটু বাড়ছে, কিন্তু আবার ও আগের অবস্থায় ফেরত যাচ্ছে, আবার টানছিস আবার একটু বাড়ছে, আবার আগের অবস্থায় ফেরত যাচ্ছে। একটা সময় কিন্তু আরো বেশি টেনে দে, তখন এক সময় ছিঁড়ে যাচ্ছে। তার মানে কি, তখন কিন্তু ওর ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেছে। মানে তুই ওই বস্তুটার উপর একটা ডিফরমেশন করার চেষ্টা করছিস। এই ডিফরমেশনটা বস্তুটা ওভারকাম করার চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত ও ওভারকাম করতে পারবে, ততক্ষণ আমরা বলে থাকি যে বস্তুটা ওর ইলাস্টিক লিমিটের মধ্যে আছে বা স্থিতিস্থাপক সীমার ভেতর আছে। যখনই বস্তুটা সেই সীমাটা অতিক্রম করে যাচ্ছে, মানে স্থিতিস্থাপক সীমার বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আর আমাদের আলোচনার বিষয় নয়। মানে আজকে আমাদের আলোচনার বিষয় ওই সীমা পর্যন্ত বা স্থিতিস্থাপকতা পর্যন্ত। মানে যতক্ষণ পর্যন্ত কোনো একটা বস্তুর উপর কোনো ধরনের পরিবর্তন করছিস, সেই পরিবর্তনের বিভিন্ন ভাবে হতে পারে, সেটা আমি পরে আসছি। কোনো ধরনের পরিবর্তন করার চেষ্টা করছিস, এই পরিবর্তনকে বস্তুটা
ওভারকাম করার চেষ্টা করছে, মানে পরিবর্তনের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছে। এই এই ব্যাপারটাকে, এই পরিবর্তনকে ওভারকাম করার জন্য একটা বল প্রয়োগ করছে, মানে এই পরিবর্তনটাকে আমরা সাধারণত বলে থাকি বিকৃতি, বাংলায় বলে থাকি বিকৃতি, ইংলিশে বলে থাকি স্ট্রেন। বিকৃতি বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? এই বিকৃতিটাকে ওভারকাম করার জন্য বস্তুর ভেতরে একটা পীড়ন তৈরি হবে, যার ইংলিশ হচ্ছে স্ট্রেস। তার মানে কি, দেখো, স্ট্রেন হচ্ছে আমি বস্তুটার উপর মধ্যে একটা পরিবর্তন করেছি, পরিবর্তন বিভিন্ন ধরনের হতে পারে, পরিবর্তন করেছি। এই পরিবর্তনটাকে বস্তুটা ওভারকাম করতে চাইছে, ওভারকাম করছে স্ট্রেসের মাধ্যমে। মানে আমি স্ট্রেন অ্যাপ্লাই করেছি, পরিবর্তন করেছি, বিকৃতি ঘটিয়েছি কোনো বস্তুর মধ্যে, এই বিকৃতিটা ওর মধ্যে একটা পীড়ন তৈরি করছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে কি হবে, এই পীড়ন বিকৃতির সমানুপাতিক। আমি আবার রিপিট করছি, কোন বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে, যাকে আমরা বলে থাকি ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটের মধ্যে যদি বস্তুটা থাকে, ইলাস্টিক লিমিটের মধ্যে যদি বস্তুটা থাকে, তাহলে সেক্ষেত্রে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। মানে বস্তুটার উপর প্রযুক্ত পীড়ন বা বস্তুর মধ্যে উৎপন্ন পীড়ন বস্তুটার বিকৃতির সমানুপাতিক। বিকৃতিটা আমি ঘটিয়েছি, বিকৃতিটাকে ওভারকাম করার জন্য বস্তুটার মধ্যে পীড়ন সৃষ্টি হয়েছে। এবং এই সমানুপাতিক ব্যাপারটা হতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, এই ধ্রুবকটা হচ্ছে এখানে ই। সো স্ট্রেস ইজ ইকুয়ালস টু ই ইনটু স্ট্রেন। তাহলে ই হয়ে যাচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইলাস্টিক, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ব্যাপারটা হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, মানে পীড়ন বাই বিকৃতি। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? সবার কাছে এই জায়গাটা আশা করি ক্লিয়ার। এবার কি না, বিকৃতিটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের হওয়ার জন্য স্ট্রেসটাও বিভিন্ন ধরনের হবে, আমি আসছি, এবং তার জন্য কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটিটা বিভিন্ন ধরনের হবে। মানে কি, আমি কোনো একটা পদার্থের মধ্যে, কোনো একটা বস্তুর মধ্যে বিভিন্ন ধরনের বিকৃতি ঘটাতে পারি। এই বিকৃতির জন্য বুঝতে পারছি তার মধ্যে পীড়নটাও বিভিন্ন রকম ভাবে তৈরি হবে, এবং এইখান থেকে আমরা বলতে পারি যে পীড়ন যেমন করে তৈরি হচ্ছে সেই মতো করে একটা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি তৈরি হবে। সেই কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটিটা ডিফারেন্ট স্ট্রেনের জন্য ডিফারেন্ট হবে। দ্যাটস অল। বোঝা গেছে সবাই? তাহলে প্রথম বিকৃতিটা কি হলো দেখা যাক। তাহলে ফার্স্ট রিডিং করো, লংগিটিউডিনাল স্ট্রেন। বা বাংলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল স্ট্রেন আমি ঘটাচ্ছি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি ব্যাপারটাকে আমরা সাধারণত বোঝা যাচ্ছে ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি বা ওয়াই দিয়ে। এটাকে বলা হয় ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ং গুণাঙ্ক। বাংলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। এবং ইয়ং এর গুণাঙ্ককে আমরা ডিফাইন কি করে করি দেখো। আমি বলেছি অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে বিকৃতিটা এক্ষেত্রে ঘটনা হবে দৈর্ঘ্য বরাবর। মানে একটা তারের দৈর্ঘ্য ধরো, একটা তারের দৈর্ঘ্য ধরো এইরকম ধরনের ছিল, একটা ক্যাপিটাল এল অ্যামাউন্টের একটা দৈর্ঘ্য ছিল। এর উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তার ফলে এর মধ্যে একটা স্মল এল অ্যামাউন্টের দৈর্ঘ্যের
পরিবর্তন ঘটলো, তাহলে এটাকে লেখা হয় সাধারণত, দেখো ফোর্স অ্যাপ্লাই করছি আমি, তাহলে ফোর্স মানে স্ট্রেস হবে F বাই A বা ফোর্স বাই এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, এরকম করে এটাকে আমরা প্রেসার বলে ভাবতে পারি। আর বাই করে হবে স্মল l বাই ক্যাপিটাল L, দিস ইজ ওয়াই। এবং দেখো y এর যদি মাত্রা বের করতে চাও, y এর মাত্রা দেখো l বাই l, স্মল lটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, ক্যাপিটাল Lটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, এই দুটোর যে রেশিও আলটিমেটলি দিস ইজ আ ডাইমেনশন লেস কনস্ট্যান্ট। তাহলে y এর ডাইমেনশন মানে ডাইমেনশন অফ y ইজ বেসিক্যালি f বাই a। সো আমরা ডাইমেনশন প্রচুরভাবে বের করেছি, কত হবে গো, m l t to the power -2 by l square, so it is nothing but m l to the power -1 t to the power -2। দেখে নাও সবাই এই জায়গাটা একটু দেখে নাও। এবং সাধারণত ইয়ং মডুলাসের ইউনিট কি হয় সেটা একটু বলে দিই না, ফোর্স পার ইউনিট এরিয়া F বাই A আছে যেহেতু, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে y বা ইয়ং মডুলাসের ডাইমেনশন হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, মানে বেসিক্যালি একটা প্রেসারের ডাইমেনশন। এই কাজগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে করব, এটা আমরা ইউনিট এবং ডাইমেনশন চ্যাপ্টারেও অনেকভাবে বলেছি, একটু দেখে নাও, ঠিক আছে সবাই? আচ্ছা, এরপরে আমরা আরেক ধরনের বিকৃতির কথা বলবো, একটু অন্য ধরনের বিকৃতির কথা বলবো। আচ্ছা, নেক্সট হলো হেডিং করো ভলিউম স্ট্রেন বা আয়তন বিকৃতি। ভলিউম স্ট্রেন ব্যাপারটা কি একটু বলি, ভলিউম স্ট্রেন ব্যাপারটা কি একটু বলি, যে ধরা যাক যে এইরকম একটা বক্স আছে, এইরকম একটা বক্স আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এরকম একটা বক্স আছে। এই বক্সের উপর চারিদিক দিয়ে আমি প্রেসার অ্যাপ্লাই করছি। তার মানে কি হবে, ধরো এর একটা ভলিউম আছে, এর ইনিশিয়াল ভলিউম ধরো আমি ক্যাপিটাল ভি দিয়ে নোট করছি, চারিদিক দিয়ে যদি আমি চাপ দিই তাহলে আলটিমেটলি এর ভলিউমের একটা চেঞ্জ হবে, মানে একটু কমে যাবে। তো তাহলে এই ব্যাপারটাকে আমাকে বলা হয় আয়তন বিকৃতি, এবং এটাকে করি আমরা সাধারণত কোএফিসিয়েন্টটাকে বলা হয় কে বলে বা কাপ্পা বলে, এটাকে আমরা লিখি বাল্ক মডিউলাস, বাল্ক মডুলাস। এবং এটাকে কিভাবে লেখা হয় দেখো, এটাকে লেখা হচ্ছে ফোর্স বাই এরিয়া বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি। স্মল ভিটা কি না, স্মল ভিটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, ক্যাপিটাল ভিটা হচ্ছে টোটাল ভলিউম। এইভাবে আমরা কিন্তু বাল্ক মডুলাসকে ডিফাইন করতে পারি। ওকে, চলো নেক্সট। এরপরে আমরা আরেক ধরনের স্ট্রেনের কথা বলবো। রিজিডিটি ব্যাপারটা কি একটু বলি, বা বাংলা হচ্ছে কৃন্তন বিকৃতি, ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করো। ধর এইরকম একটা বক্স আছে, এরকম একটা বক্স আছে, এই বক্সের নিচের সারফেসটাকে আমি ক্ল্যাম্প করে দিচ্ছি, মানে নিচের সারফেসটাকে আমি আটকে রাখছি। ওকে, নিচের সারফেসটাকে আমি নড়তে দেবো না। এবার এর ওপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, আমি ফোর্স অ্যাপ্লাই করছি এইভাবে, তাহলে আলটিমেটলি দেখো নিচের পোর্শনে তো আটকানো আছে, তাহলে নিচের পোর্শনে কোনো চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি এইটা একটু সরে যাবে না, এটা একটু সরে যাবে না, এটা একটু সরে যাবে না, এটা একটু সরে যাবে, মানে ছবিটা দেখো এইরকম টাইপের একটা ছবি হবে না। তাহলে দেখ এই যে বিকৃতি, এখানে এটাও কিন্তু এক ধরনের বিকৃতি, এক ধরনের ডিফরমেশন, এক ধরনের পরিবর্তন। এই পরিবর্তনটাকে এই অ্যাঙ্গেল বা থিটা দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে দেখো আমরা রিজিডিটি মডুলাস যাকে আমরা এন দিয়ে ডিনোট করে থাকি, সেটা হবে এফ বাই এ বাই থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কি না, আগের পজিশন আর পরের পজিশনের মধ্যবর্তী কোণ।
তাহলে এই ব্যাপারটাকে আমরা সাধারণত বলে থাকি রিজিডিটি মডুলাস। থিটা কিন্তু এক ধরনের ডিফরমেশন, মানে থিটা কিন্তু এক ধরনের বলতে পারো বিকৃতি, থিটাও কিন্তু এক ধরনের বিকৃতি। বোঝা গেছে? তাহলে দেখো আমরা কি কি শিখলাম, আমরা ওয়াই শিখলাম বা ইয়ং মডুলাস শিখলাম, আমরা বাল্ক মডুলাস শিখলাম বা কাপ্পা শিখলাম, আমরা এন শিখলাম বা রিজিডিটি মডুলাস শিখলাম। এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, হেডিং করো পয়সনস রেশিও। হেডিং করো পয়সনস রেশিও। দেখো সবাই কিন্তু খুব সুন্দর করে আমার এই রেকর্ডটা আশা করি ভালোই হচ্ছে। এবং আমি কেন হঠাৎ করে এরকম চেঞ্জ করলাম যে আবার রেকর্ডিংটা শুরু করলাম, দেখ রেকর্ডিং এর কোয়ালিটি আমার আগের থেকে ভালো হয়েছে, কারণ আমি স্ট্যান্ড টাইপের একটা সেট আপ করতে পেরেছি, ঘরের লাইটটাকে বাড়াতে পেরেছি, এবং এইভাবে আমার লিখতেও অনেক সুবিধা হচ্ছে। মানে কি বলতো, আলটিমেটলি ওই ধর মাউসের সাহায্যে লিখতে গিয়ে না মানে খুব আস্তে 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 লেখা হচ্ছিল, এর ফলে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্যই একটু চেঞ্জ করলাম। দেখা যাক, একটু বলিস তো তোরা কোন ক্লাসটা প্রিপেয়ার করছিস, লাইভ ক্লাস না এরকম রেকর্ডিং ক্লাস? ঠিক আছে, চয়েস ইজ ইয়োর্স। আচ্ছা, সবার জন্য আমি একটু বলি, আমি কিন্তু আমার সমস্ত ব্যাচ পুজোর পর থেকে অ্যাজ ইউজুয়াল অফলাইনে শুরু করব, এটা আমি আজকেই বলে দিলাম। পুজো এখনো মোটামুটি ধর আজকে ক তারিখ, পুজো মানে মোটামুটি ধর নভেম্বরের ফার্স্ট থেকে আমরা ইচ্ছা আছে আমার অফলাইন ক্লাস শুরু হয়েছে না, এটা আমি করব। তাই প্রত্যেকে বলছি যারা বাইরে থেকে আসছিস তারা আস্তে আস্তে এখানে একটা সেট আপ করে নে, এবং বিশেষ করে যারা একটু দূরে বাড়ি তারাও এখানে আমার বাড়িতে আসার মতো একটা প্রভিশন করে নে। ঠিক আছে, খুব দরকার। অফলাইন আমরা অনেক ক্লাসই অনলাইন করলাম, আশা করি হয়তো 70% তোরা বুঝতে পেরেছি, 30% ডাউট আছে। দেখ আমি একটু তোদের সাথে বলে দিই, সেটা হচ্ছে যে যার যেখানে ডাউট আছে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে তোরা দেখ। অনলাইন ক্লাসে যার যেখানে ডাউট আছে, দেখ মোটামুটি আমরা যে স্পিডে চলছি সেই স্পিডে চলতে গেলে উইদিন ডিসেম্বর আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বর খুব বেশি হলে জানুয়ারির ফার্স্ট উইক, ঠিক আছে, তার মধ্যে কিন্তু আমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া উচিত, এটা বলে আমি মনে করি। তাহলে যদি হয়, এবং দেখ পরীক্ষার যা শিডিউল শুনতে পাচ্ছি সেটা হচ্ছে জুন মাসে, তার মানে কি তোদের হাতে মোটামুটি 6 মান্থ টাইম থাকছে। তখন আমরা তোদের অনলাইন ক্লাস করতে গিয়ে যার যেখানে প্রবলেম হচ্ছে প্রত্যেকটা জায়গা আমরা আলোচনা করতে পারবো। ঠিক আছে, আমরা রিভিশন এবার একটু বেশি করে করব, এবং রিভিশন করতে গিয়ে তোদের নিট বা জেইইর প্রিপারেশনটা দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার একটা বাধ্য হয়ে আমাকে একটা নিটের ক্লাস শুরু করতে হয়েছে, যেটা হচ্ছে অফলাইন বেসিসে। এই মাস থেকেই শুরু হয়েছে, যেখানে বেশিরভাগই সব রিপিটার আছে, হ্যাঁ, মানে 1 বছর ড্রপ দিয়ে অনেকেই ভর্তি হয়েছে। সো আমি তোদের জন্য, মানে আমার স্টুডেন্টদের জন্য যেটা করেছি, আমার 11 এবং 12 স্টুডেন্টদের জন্য যেটা করেছি সেটা হচ্ছে এই সমস্ত ক্লাস আমি রেকর্ড করছি, এবং রেকর্ড করে আমি হয়তো আজকে বা কালকে এভাবে রেগুলার বেসিসে সেই নিটের ক্লাসের রেকর্ডিং গুলো আমি আমার ইউটিউব চ্যানেলে একটু একটু এডিট করে, বেশি এডিট করব না, প্রথমে বলে এডিট করার টাইম নেই, একটু একটু এডিট করে ছাড়বো। তাই তোদের জন্য এটা কিন্তু +1, নিজেদেরকে নিট এবং জেইর জন্য একটা প্রিপারেশন নিতে পারিস আমার এই ক্লাসগুলোর মাধ্যমে, বুঝেছো? তাই যারা যাদের এরকম টার্গেট আছে নিট বা জেইতে মোটামুটি একটা ভালো স্কোর করতে চাইছিস, তারা আমার নিটের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারিস। ঠিক আছে, আমি যতটা ক্লিয়ারলি পারছি ওখানে আলোচনা করে দিচ্ছি, ওটা দেখ। এরপর পরে প্রতি সপ্তাহে মানে 1-2 করে ভিডিও আসবে। আমি সবকিছু আস্তে আস্তে রেডি করছি, ঠিক আছে, দেখা যাক। আর মানে অবশ্যই আরেকটু বলে দিই, যখন তোরা অফলাইনও এখানে পড়তে আসবি, যেহেতু আমাদের এই রেকর্ডিং সেট আপটা মোটামুটি ভালো হয়ে গেছে, তাই আমি আর কি আমার সেই ক্লাসগুলোকে কিন্তু রেকর্ড করব। সেটাও তোদের একটা বাড়তি অ্যাডভান্টেজ হবে, যেটা অন্য বারের স্টুডেন্টরা পেতো না। ওকে, চলো, মানে আমার ইউটিউব চ্যানেলটাকেও বেশি করে অ্যাক্টিভ রাখার জন্যই এই রেকর্ডিংগুলো করা হবে, এবং সেটাকে একটু এডিটেড ফর্মে ছাড়া হবে। চলো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এবার পয়সনস রেশিও ব্যাপারটা কি একটু বলি। দেখ, একটা ধর তার আছে, তার বলতেই তো আমরা সাধারণত একটা সিলিন্ডার বুঝি, এরকম একটা সিলিন্ডার আছে। এবার এই সিলিন্ডারটার
দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, আর এর ডায়ামিটারটা সাপোজ ধরে নাও ক্যাপিটাল ডি। এবার ধর একে টানছি, একটা তোর হচ্ছে তারকে যদি ধরে টানি, তাহলে তারের দৈর্ঘ্যটা যেমন বাড়বে তেমন ডায়ামিটারটা ছোট হয়ে আসবে। তাহলে দেখো ছবিটা হবে এইরকম টাইপের না? তাহলে দেখ আমি যেদিক বরাবর একটা পরিবর্তন করার চেষ্টা করছি, তারপর আমি দৈর্ঘ্য বরাবর একটা পরিবর্তন করার চেষ্টা করলাম, মানে আমি এই দিক থেকে এই দিক বরাবর একটা পরিবর্তন করার চেষ্টা করছিলাম। এবং দেখ এই পরিবর্তনের জন্য তার পারপেন্ডিকুলার দিক বরাবর আরেকটা পরিবর্তন অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তার মানে কি, যে কোনো একটা দিক বরাবর যদি আমি একটা ডিফরমেশন করার চেষ্টা করি, যদি আমি একটা বিকৃতি ঘটানোর চেষ্টা করি, সেই বিকৃতির জন্য তার পারপেন্ডিকুলার দিক বরাবর আরেক ধরনের বিকৃতি পাওয়া যাবে। এই দুই বিকৃতির অনুপাতকেই বলা হয় পয়জনস রেশিও, মানে যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করে থাকি। তাহলে পয়জনস রেশিওকে আমরা কি লিখবো? দেখো দেখো ক্যাপিটাল এল মানে স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি, আর এর পারপেন্ডিকুলার দিক বরাবর সাপোজ ধরো ইনিশিয়াল ডায়ামিটার ছিল স্মল ডি ক্যাপিটাল ডি, চেঞ্জ ইন ডায়ামিটারকে আমরা সিম্পল ধরে নিলাম হচ্ছে স্মল ডি। সো স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইজ দ্য রেশিও অফ change in diameter by initial diameter. This ratio is known as Poisson's ratio. বোঝা গেছে? এবার একটু বলি এই y k n সিগমা, বিশেষ করে y k এবং n এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমাদের কাছে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। এবার আমরা একটু, আর সিগমাটা হচ্ছে একটা রেশিও। এবার আমরা কি বলতে চাইছি একটু দেখো, আমি কি বলছি না, স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকা অবস্থায়, স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকা অবস্থায় পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে কোনো একটা বস্তুর উপর আমি একটা বিকৃতি তৈরি করেছি, বিকৃতি বিভিন্ন ধরনের বিকৃতি আমরা আলোচনা করলাম, বিভিন্ন ধরনের বিকৃতি আমরা তৈরি করেছি, বিকৃতি ঘটিয়েছি। এই বিকৃতির জন্য বস্তুর মধ্যে এক ধরনের পীড়ন তৈরি হচ্ছে, এবং সবসময় কি বললাম না, পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে আরো ভালো করে বলতে গেলে যদি আমরা একটা প্লট করি, মানে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করছি স্ট্রেন বা বিকৃতি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করছি স্ট্রেস বা পীড়ন। তাহলে দেখো স্ট্রেসটা স্ট্রেনের সমানুপাতিক, এবং সমানুপাতিক হতে স্ট্রেন বাড়ালে স্ট্রেস বাড়বে, স্ট্রেন বাড়ালে স্ট্রেস বাড়বে, স্ট্রেন বাড়ালে স্ট্রেস বাড়বে, মানে একটা সরল রৈখিক। এরপরে গিয়ে আমরা ছবিটা আঁকবো না, কেন বলি, এইটা হচ্ছে আমাদের সেই ইলাস্টিক লিমিট। এরপরে গিয়ে হয়তো ওই তারটা ছিঁড়ে যাবে, মানে ওর কিন্তু তার, দেখ একটা তার ছেড়ে যাওয়া বা একটা বেলুন বাস্ট হয়ে যাওয়া, বা একটা ধর একটা বাক্সকে আমি বাঁকাতে বাঁকাতে ভেঙে ক্যাপচা করে দিলাম, পার্মানেন্ট ডিফরমেশন করে দিচ্ছি, তার ছেড়ে যাওয়া বা মানে বেলুনটা বাস্ট হয়ে যাওয়া, এগুলোর আর কখনো কিন্তু ইনিশিয়াল স্টেজে ব্যাক করতে পারে না। মানে ছিঁড়া তারকে আবার আগের অবস্থায় কখনো ব্যাক করানো যায় না। মানে আমরা চেঞ্জ করতে করতে একটা পার্মানেন্ট ডিফরমেশন, একটা তোর হচ্ছে মানে কি বলবো, একটা সব সময় এটা মানে পার্মানেন্ট চেঞ্জ, পার্মানেন্টের ইয়ে করতে গেলে, বাংলা করতে গেলে কি হবে, সো পার্মানেন্ট চেঞ্জ মানে যে চেঞ্জটা হয়ে গেছে, যে চেঞ্জটা আর কখনো আমি রিভার্স করতে পারবো না। মানে ধর এরকম যে তোরা ধর 11-এ ফাঁকি দিচ্ছিস, 11-এ যদি ফাঁকি দিস তাহলে এই ফাঁকিটাও কিন্তু তোরা আর কখনো মেকআপ করতে পারবি না, ঠিক আছে? দিস ইজ পার্মানেন্ট চেঞ্জ। আর যদি সত্যি 11-এ পড়াশোনা করিস, সেটাও একটা পার্মানেন্ট চেঞ্জ, এই পড়াটাও তোদের কিন্তু অনেক বেশি কাজে দিবে। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এবং দেখো কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বলতে গেলে এই রেশিও, দেখ এই থিটাটাই তো কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, মানে tan থিটাটাই তো ই কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। এবং দেখো থিটাটা যেহেতু 0 থেকে 90-র মধ্যেই আছে, সো ই ইজ অলওয়েজ পজিটিভ। মানে তোরা যে ওয়াই পড়েছিস, তোরা যে কাপ্পা পড়েছিস, তোরা যে এন পড়েছিস, এই প্রত্যেকটাই কিন্তু পজিটিভ কোয়ান্টিটি। মানে কোনো কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটির ভ্যালু, এটা তো মাথা মধ্যে রেখে নাও, কোনো কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটির ভ্যালু কখনো ঋণাত্মক হতে পারে না।
ইট ইজ অলওয়েজ পজিটিভ। এটা সবসময়ের জন্যই একটা পজিটিভ কোয়ান্টিটি পাওয়া যায়। ওকে, নাও নেক্সট রানিং করো। একটু তাড়াতাড়ি যদি কারো কোনো স্টুডেন্টদের যদি মনে হয় আমার ভিডিওটা একটু তাড়াতাড়ি হচ্ছে বা ক্লাসটা একটু তাড়াতাড়ি নেওয়া হচ্ছে, সে স্টপ হয়ে গিয়ে আবার দেখো, বারবার দেখো, প্রত্যেকটা জায়গা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু ওটা ছেড়ে বেরিও না, সেটাই তোমাদের ক্ষেত্রে বেশি কার্যকরী হবে। ঠিক আছে, বারবার করে পজ করে দেখো, দেখবে পুরো ব্যাপারটাই আস্তে 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 আমার এক্সাম্পলগুলো নিয়ে ভাবার চেষ্টা করো। সত্যি আমি কি বলতে চাইছি সেটা দেখো, কোন ধরনের ডিফরমেশনের কথা আমি বলতে চাইছি, কেন বলতে চাইছি, একটু মানে এগুলো দেখো। এই ডিফরমেশনগুলো কিন্তু প্রকৃতিতে অনবরত ঘটে চলে। ঠিক আছে, আমি আজকে যে ডিফরমেশনগুলোর কথা বলছি, এই ডিফরমেশনগুলো অনবরত ঘটে চলে, তাই এগুলোকে নিয়ে একটু ভাবার চেষ্টা করো, তারাই দেখবে অনেকখানি ক্লিয়ার হয়েছে। আর ফিজিক্স তুমি তখনই বুঝতে পারবে যখন ফিজিক্স রিয়ালিটির সাথে রিলেট করতে পারবে। বইয়ের খাতার মধ্যে পড়ে যাওয়াটা কিন্তু ফিজিক্স নয়। আমি যে তোদের সবসময়ের জন্য দেখবি যখন আমি ইউটিউবে ক্লাসগুলো নিই, লাইভ ক্লাসগুলো নিই, আমি তোদের চেষ্টা করি রিয়েল ছবিগুলো আনতে, যেন তোরা প্রকৃতির সাথে ফিজিক্সটাকে রিলেট করতে পারিস। শুধু বইয়ের কতগুলো লাইন পড়লেই কিন্তু ফিজিক্স পড়া কমপ্লিট হয় না। তাই ফিজিক্সটাকে তোমাকে একদম ভেতর থেকে পড়তে হবে। যদি আমার প্রথম দিককার আমার ইউটিউব চ্যানেলের ট্যাগ লাইনটা দেখিস, লার্ন ফিজিক্স ফ্রম হার্ট, এরকম টাইপের ট্যাগ লাইন ছিল। মানে আমি বলতে চাইছি হৃদয়ের ভিতর থেকে ফিজিক্সটা পড়ো, তাহলেই কিন্তু লাভ হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ইলাস্টিক এনার্জি। এটাও খুব দরকারি একটা জিনিস, সেটা একটু আমরা পড়তে চলেছি। ইলাস্টিক এনার্জি ব্যাপারটা কি একটু দেখি। দেখো, আমরা এইমাত্র পড়লাম, সাপোজ ধরো y ইকুয়ালস টু কি পেলাম গো, f বাই a বাই স্মল l বাই ক্যাপিটাল L। এটাই তো আমাদের y ছিল। তাহলে এখান থেকে যদি ফোর্সটাকে বের করি, তাহলে ফোর্সটা কি আসছে দেখো তো, y a স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে এই ফোর্সের মধ্যে কোনো একটা বস্তুর মধ্যে খুব অল্প অল্প লেন্থের পরিবর্তন করা হচ্ছে। তাহলে যদি ওয়ার্ক ডানের কথা বলি, তাহলে ওয়ার্ক ডান কি হবে গো, না F ইন্টু ডিএল হবে না, এটা হবে y a স্মল l বাই ক্যাপিটাল L ইন্টু ডিএল। দেখে নাও, তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে টোটাল ওয়ার্ক ডান বেরিয়ে যাবে, আর ওয়ার্ক ডানটা তো এনার্জি। তাহলে দেখো এটা কি হচ্ছে, y a বাই ক্যাপিটাল L, L ডিএল এর ইন্টিগ্রেশন করতে হবে কোথা থেকে কোথায়, না 0 থেকে L। তাহলে দেখো এটা বেশি কি দাঁড়াচ্ছে, হচ্ছে হাফ অফ y a ক্যাপিটাল L ইন্টু L স্কোয়ার টাইপের কোয়ান্টিটি। দেখে নাও, মানে ইন্টিগ্রেশনটা করলে আসবে L স্কোয়ার বাই 2, সো হাফ অফ y a L স্কোয়ার বাই ক্যাপিটাল L, এটা হচ্ছে ওয়ার্ক ডান। এবার দেখো, ওয়ার্ক ডানের পাশাপাশি আমরা আরেকটা জিনিসও করতে পারি। এটা তো এভাবে হলো। এবার যদি এটাকে আমরা এনার্জি বলছি, এটাকে আমরা ইলাস্টিক এনার্জি বলছি, মানে কোনো একটা বডি তাকে আস্তে আস্তে টেনে 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 যদি আমি লম্বা করার চেষ্টা করি, তাহলে তার মধ্যে যে পরিমাণ এনার্জিটা স্টোর হয়ে গেছে সেটা কিন্তু এটাই। তাহলে এই স্টোরড এনার্জির ব্যাপারটা অন্যভাবে যদি বলি, সাপোজ ধরো স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে এই যে তারটা, তার ভলিউম কত ছিল, তার লেন্থ ছিল L, তার এরিয়া ছিল A। তাহলে এনার্জি বাই ভলিউম যদি করি, মানে এনার্জি পার ইউনিট ভলিউম এভাবে যদি করি, তাহলে এটা দেখো আসছে হাফ অফ y a স্মল l, সরি y a ক্যাপিটাল L ইন্টু L স্কোয়ার বাই নিচে হবে হচ্ছে L ইন্টু A। তাহলে A কেটে গেল, তাহলে হাফ অফ y স্মল l বাই ক্যাপিটাল L ইন্টু স্মল l বাই ক্যাপিটাল। দেখে নাও, তাহলে দেখো y স্মল l বাই ক্যাপিটাল L, y স্মল l বাই ক্যাপিটাল L বেসিক্যালি f বাই a। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি f বাই a মানে স্ট্রেস, তাহলে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। stored energy, stored elastic energy per unit volume, stored elastic energy per unit volume। এই টার্মটাকে আমরা এইভাবেই ডিনোট করতে পারি, অন্য কোনো উপায়ে কিন্তু নয়। সবাই দেখে নাও কিভাবে করলাম, কেন করলাম, কিভাবে করলাম, একটু দেখে নাও।
এখানে একটু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন এর ব্যাপারটা পাওয়া যাচ্ছে কিনা দেখে নাও, কিভাবে পাওয়া যাচ্ছে একটু দেখে নাও। এত তো পর্যন্ত সবকিছু কিন্তু তোমাদের বইয়ে আছে। এবার আমি যেটা বলতে চলেছি সেটা কিন্তু বইয়ের মধ্যে নেই, কিন্তু একটু পড়তে হবে। আমার এই খাতা থেকেই, আমার এই ভিডিও থেকে এটা বোঝার চেষ্টা করো যে টেকনিকটা শেখাবো, এই টেকনিকটা কিন্তু অঙ্কর ক্ষেত্রে অনেক সময় কাজে দেবে। হ্যাঁ, সো বি কেয়ারফুল। হেডিং করো রিলেশন বিটুইন ওয়াই কে এন অ্যান্ড সিগমা। রিলেশন বিটুইন ওয়াই কে এন অ্যান্ড সিগমা, এইগুলোর মধ্যে রিলেশন আমাকে আনতে হবে। ঠিক আছে, দেখা যাক। প্রত্যেকটা জিনিস আমরা বুঝেছি, কোনটা আমরা কিভাবে করছি মোটামুটি বোঝা গেছে। তাহলে এবার দেখা যাক কি করতে পারি আমরা। চলো দেখ, এই একটা বক্স আছে, আবার সে বক্স আঁকলাম আমরা, যার ক্ষেত্রে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, এবার এর চারিদিকে প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে, মানে এই দিক থেকে এদিকেও প্রেশার, মানে স্ট্রেস বেসিক্যালি বোঝাতে চাইছে। মানে ডিফরমেশনটা ঘটাতে হলে প্রেশার দিতে হবে, মানে তিনটে অ্যাক্সিস বরাবর চারিদিক দিয়ে বুঝতে টানা হচ্ছে। তাহলে বুঝতে পারছি এটা একটা ভলিউমের এক্সপানশন হবে। তাহলে দেখ, একটু দেখার চেষ্টা করতো, সেটা হচ্ছে যে স্ট্রেন অ্যালং এক্স অ্যাক্সিস, একটা অ্যাক্সিস বরাবর আমরা একটু স্ট্রেনটাকে বের করি। দেখো তো কি হচ্ছে না, নর্মালি কি হয় না, স্ট্রেন বলতে গেলে কি হয়, ওয়াই ইকুয়ালস টু পি বাই ই, যেখানে ইটা হচ্ছে স্ট্রেন। দেখে নাও, তাহলে ই যদি বের করতে হয় তাহলে এটা হবে পি বাই ওয়াই। তাহলে দেখ, এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু একটা এক্সটেনশনাল স্ট্রেস দেওয়া হচ্ছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর আমি ওর দৈর্ঘ্যটাকে বাড়ানোর চেষ্টা করছি একটা প্রেশার দিয়ে। তার মানে কি, এর জন্য কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর বাড়ানোর ফলে ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর কমে আসবে। আবার দেখ, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা টানা হচ্ছে পি প্রেশার দিয়ে, তার জন্য এক্স অ্যাক্সিস বরাবর কমে আসা উচিত। আবার জেড অ্যাক্সিস বরাবর যেটা টানা হচ্ছে প্রেশার দিয়ে, তার জন্য এক্স অ্যাক্সিস বরাবর কমে আসা উচিত। মানে আমি কি বুঝলাম, দেখ সিগমার ব্যাপারটা একটু মনে করার চেষ্টা কর। সেটা হচ্ছে যে কোনো একটা দিক বরাবর যদি তুমি একটা ডিফরমেশন ঘটাও, তাহলে তার পারপেন্ডিকুলার দিক বরাবর, তার লম্ব দিক বরাবর তুমি অটোমেটিকলি একটা রিভার্স ডিফরমেশন পাবে। মানে তুমি যদি এক্সটেনশন করার চেষ্টা করো, তার পারপেন্ডিকুলার দিক বরাবর কম্প্রেশন পাবে, এবং ভাইস ভার্সা। মানে যদি তুমি কম্প্রেশন করার চেষ্টা করো, তার পারপেন্ডিকুলার দিক বরাবর তুমি এক্সটেনশন পাবে। বোঝা গেছে কথাগুলো? আশা করি বোঝা গেছে। তাহলে দেখো, স্ট্রেন অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে, পি বাই ওয়াই, এটা হচ্ছে নিজের জন্য একটা এক্সটেনশন। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সটেনশন করার জন্য এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্প্রেশন হচ্ছে, তাহলে এক্স এর বরাবর কম্প্রেশন হবে মাইনাস সিগমা পি বাই ওয়াই। কারণ সিগমাটা মনে করো, সিগমা কি ছিল, স্মল এল বাই ক্যাপিটাল এল বাই স্মল ডি বাই ক্যাপিটাল ডি। মানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার দেওয়ার জন্য এক্স এর বরাবর কম্প্রেস হচ্ছে, তাহলে দেখো স্মল ডি বাই ক্যাপিটাল ডি, সরি এটা আমি ভুলই লিখেছি, সিগমাটাকে সাধারণত লেখা হয়, একটু কারেকশন করে নিস তো, ডি বাই এল বাই এল। হ্যাঁ, তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এই ব্যাপারটাকে লেখা হয় সিগমা এল বাই ক্যাপিটাল এল। আমি হয়তো সিগমার আগের রিলেশনটা একটু ভুল লিখেছি, সেটা একটু কারেকশন করে নিস। ঠিক আছে, সিগমা হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা একটু বাই মিস্টেক হয়ে গেছে। আর মাইনাস সিগমা পি বাই ওয়াই কেন হচ্ছে দেখো, কারণ জেড অ্যাক্সিস বরাবর আমি একটা এক্সটেনশন করার চেষ্টা করছি, তার জন্য এক্স অ্যাক্সিস বরাবর কম্প্রেশন হবে। সো দেখো, টোটাল এক্স অ্যাক্সিস বরাবর ইলংগেশনটা কত হচ্ছে, পি বাই ওয়াই ব্র্যাকেটে 1 মাইনাস 2 সিগমা। এটা যেমনি এক্স অ্যাক্সিস বরাবর, তেমনি ওয়াই অ্যাক্সিস বরাবর, তেমনি জেড অ্যাক্সিস বরাবর। সো টোটাল ভলিউম স্ট্রেন দেখো কি হচ্ছে, তাহলে টোটাল ভলিউম স্ট্রেনটা কত হচ্ছে দেখো তো, তাহলে ভলিউম স্ট্রেন এটা কত হচ্ছে দেখো, 3p by y ব্র্যাকেটে 1 মাইনাস 2 সিগমা। দেখে নাও, 3p by y ব্র্যাকেটে 1 মাইনাস 2 সিগমা। তাহলে ভলিউম স্ট্রেনটাকে আমরা p by k আকারে ডিনোট করতে পারি। তাহলে p by k equals to 3p by y 1 minus 2 sigma, তাহলে y equals to
3k ব্র্যাকেটে 1 minus 2 sigma. This is our answer. দেখে নাও সবাই। আর ঠিক একইভাবে এরপর নেক্সট যে কাজটা করব সেটা একটু বলি। ছবিটা একই থাকবে, শুধু একটু ডাইরেকশন গুলো চেঞ্জ হবে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর যেমন এক্সপানশন করছো এক্সপানশন করো, এবার ওয়াই অ্যাক্সিস বরাবর কম্প্রেস করো, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা প্রেসার দাও, আর জেড অ্যাক্সিস বরাবর কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে না। তাহলে তার জন্য দেখো তো এটা আমি ফটাফট করে দিই। তাহলে এক্সটেনশন এবং এক্স অ্যাক্সিস কি হবে না, নিজের জন্য হবে পি বাই ওয়াই, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কম্প্রেশন হচ্ছে তার জন্য এক্স অ্যাক্সিস বরাবর ইলংগেশন হবে প্লাস সিগমা পি বাই ওয়াই। তাহলে পি বাই ওয়াই কমন 1 প্লাস সিগমা, দিস ইজ ই। এবং এরকম সেম ডিফরমেশন কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ঘটবে। এটা যেহেতু বাড়ছে তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কমে আসবে, আর জেড অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ডিফরমেশন হবে না, বিকজ এক্স অ্যাক্সিসের বাড়ানোর জন্য জেড অ্যাক্সিসে কমছে, আবার ওয়াই অ্যাক্সিসে কমানোর জন্য জেড অ্যাক্সিসে বাড়ছে। তো জেড অ্যাক্সিসটা কিন্তু বেসিক্যালি ক্ল্যাম্পড হয়ে যাচ্ছে। তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর ডিফরমেশন হচ্ছে এতখানি, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর এতখানি নেগেটিভ ডিফরমেশন হচ্ছে। তাহলে আমি কি এটাকে লিখতে পারি না একটা, দেখো ব্যাপারটা কি হচ্ছে না, এক্স অ্যাক্সিস বরাবর একটু বাড়বে আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটু কমে আসবে ব্যাপারটা। দেখো ছবিটা এইরকম টাইপের একটা ছবি হিসেবে দাঁড়াবে কিন্তু, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবরটা একটু কমে যাচ্ছে, দুদিক থেকেই কমা উচিত ছিল, একটু ভুল আছে। তাহলে কি একটা অ্যাঙ্গেল তৈরি হবে, তো সেই অ্যাঙ্গেলটাকে আমরা যদি থিটা বলি, তাহলে দেখো থিটা বাই 2 ইকুয়ালস টু হবে পি বাই ওয়াই ব্র্যাকেটে 1 প্লাস সিগমা, কারণ এটাও একটা ডিফরমেশন। আবার থিটা বাই 2 মানে থিটা বাই 2 কেন হচ্ছে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর ডিফরমেশনকে থিটা ধরলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর মানে থিটা বাই 2 ধরলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিফরমেশনকে থিটা বাই 2 ধরলাম, তাই টোটাল ডিফরমেশন হয়ে গেল থিটা। তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর ডিফরমেশন কত হয়েছে, পি বাই ওয়াই 1 প্লাস সিগমা। তাহলে দুটোকে ইকুয়াল করতে পারি। তাহলে এখান থেকে দেখো থিটা ইকুয়ালস টু হয়ে গেল 2p বাই ওয়াই 1 প্লাস সিগমা। আবার থিটাকে অন্যভাবে লিখতে পারি, n ইকুয়ালস টু p বাই থিটা লিখতে পারি। সো p বাই 2p বাই ওয়াই 1 প্লাস সিগমা। দেখে নাও তাহলে y বাই এখানে কি দাঁড়াচ্ছে, দেখো দেখো রিলেশনটা কি দাঁড়াচ্ছে দেখা যাক। দেখো রিলেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে y ইকুয়ালস টু 2n 1 প্লাস সিগমা, এই একটা রিলেশন। তাহলে একটা রিলেশন হলো y ইকুয়ালস টু 3k 1 মাইনাস 2 সিগমা, আর একটা রিলেশন আছে y ইকুয়ালস টু 2n 1 প্লাস সিগমা। তো দেখা যাক আমরা কি করতে পারি আরো। তাহলে আমরা যে দুটো রিলেশন পেলাম, সে দুটো রিলেশন থেকে তোমরা আরো বেশ কিছু রিলেশন আনতে পারবে। তোমাদের আরো কাজ থাকলে অনেক কিছু, y ইকুয়ালস টু 3 কাপ্পা 1 মাইনাস 2 সিগমা, আবার y ইকুয়ালস টু 2n 1 প্লাস সিগমা। তাহলে দেখো y k n এগুলো প্রত্যেকটাই গ্রেটার দেন 0। তাহলে দেখ y যদি গ্রেটার দেন 0 হয় এবং k যদি k এবং n দুটোই যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে দেখ 1 মাইনাস 2 সিগমা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 না? অবশ্যই বেশি হতে হবে, কারণ এই গুণটা তখন হতে পারে এটা পজিটিভ এই দুটো গুণ করলে এটা পজিটিভ হবে, আবার এটা পজিটিভ এই দুটো গুণ করলে এটা পজিটিভ হবে। তাহলে দেখো সিগমা লেস দেন হাফ বেরাচ্ছে না? আবার আরেকটা দেখো 1 প্লাস সিগমা যেহেতু গ্রেটার দেন 0, তাহলে সিগমা গ্রেটার দেন -1, তাহলে সিগমার ভ্যালুটা -1 থেকে হাফের মধ্যে। তাহলে সিগমার ভ্যালু হচ্ছে -1 লেস দেন সিগমা লেস দেন হাফ। কিন্তু আজ পর্যন্ত কোনো ম্যাটেরিয়াল পাওয়া যায়নি যাদের সিগমা নেগেটিভ। তাহলে সমস্ত কিছু সিগমা কিন্তু পজিটিভ, মানে থিওরিটিক্যাল লিমিট হয়তো এটা, কিন্তু প্র্যাকটিক্যালি এটা থাকে হচ্ছে 0 থেকে হাফের মধ্যে, কারণ কোনো নেগেটিভ ভ্যালু অফ সিগমা আজ পর্যন্ত পাওয়া যায়নি। দ্যাটস অল অ্যাবাউট ইলাস্টিসিটি। এই থিওরিটিক্যাল জায়গাটা তোরা পর, নেক্সট দিন তোদের এর উপর কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই, বাই। প্রত্যেকে খুব ভালো করে ইলাস্টিসিটিটা পড়ো, প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তারপর আমি ডিসকাস করবো, ঠিক আছে? বাই।